বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দলের বেশিরভাগ শীর্ষ নেতা দেশ ছাড়া, প্রধান কার্যালয় থেকে শুরু করে তৃণমূলের সব ঠিকানা বেহাত, কারাগারে বন্দী শত শত নেতা। তারপরও ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ। বিএনপি, জামায়াত, এনসিপি সবাই যেন রাজনীতি করছে দলটিকে ঘিরে। আওয়ামী লীগকে সম্প্রতি আলোচনায় এনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে উপস্থাপক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দলটির রাজনীতিতে ফেরা নিয়ে মন্তব্য করেন। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে মেহেদীর প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেছেন, আচ্ছা, তারা দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত। যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে। স্থগিতাদেশ তুলে নেওয়া এটা একটা সম্ভাবনা। বিদেশে ডক্টর ইউনূসের এই মন্তব্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ৫৬,০০০ বর্গমাইলে। বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন বিএনপির এক শীর্ষ নেতা। বাদ যাননি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্য। তবে কেউই বলেননি প্রধান উপদেষ্টার মতো করে। আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েছেন। বলেছেন, নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা তিনি দেখেন না। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিএনপি বলছে সরকার বা আদালত নয়, কোন দল নিষিদ্ধ হবে কিনা সেটির সিদ্ধান্ত নেবে জনগণ। বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যদিও এই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছিল যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া, এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছে। ডক্টর ইউনূসের মন্তব্য নিয়ে প্রতিবাদ জানিয়েছে জামায়াত ও এনসিপি। তবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্টের দাবি ভিন্ন। তারা বলছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ওই সাক্ষাৎকারে বলেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী বহনকারী নৌকার বহর সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এ সময় সুইডিশ জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ সহ জাহাজে থাকা কর্মীদেরও আটক করেছে তারা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বা জিএসএফ এর অংশ হিসেবে থাকা বেশ কয়েকটি জাহাজকে নিরাপদে থামানো হয়েছে এবং বহরে থাকা জাহাজগুলোকে ইসরায়েলের একটি বন্দরে স্থানান্তর করা হয়েছে। যদিও জাহাজগুলোকে আটকের আগে ইসরায়েলি নৌবাহিনী সুমুদ ফ্লোটিলার গতিপথ বদলাতে নির্দেশ দিচ্ছিল। এটি ইসরায়েলি নেভি। আপনারা একটি অবরুদ্ধ এলাকায় প্রবেশ করছেন। আপনারা গাজায় ত্রাণ দিতে চাইলে নিয়মতান্ত্রিক মাধ্যমে তা দিতে পারেন। দয়া করে আপনাদের গতিপথ পরিবর্তন করুন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ৩০টি নৌকা এখনও গাজার দিকে এগিয়ে চলছে। নৌকাগুলো ওই সময় তাদের পূর্ব নির্ধারিত গন্তব্য থেকে ৪৬ নটিক্যাল মাইল দূরে ছিল। ফ্লোটিলায় থাকা বেশ কয়েকজনের ধারণ করা ভিডিওতে দেখা যায় ইসরায়েলি নৌবাহিনী সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌকাকে ঘিরে ফেলেছে, আবার কিছু নৌকাকে জলকামান দিয়ে আঘাত করছে। জাহাজগুলো আটকের আগে এক ভিডিও বার্তায় ফ্লোটিলার একজন সদস্য জানান, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েল তাদের জাহাজ অবরোধ করেছে। ২০ মিনিট আগে আমাদের জানানো হয়েছে যে ১২টি সামরিক জাহাজ ফ্লোটিলার দিকে এগিয়ে আসছে। আমরা সেগুলো থেকে ১২ নটিক্যাল মাইল দূরে আছি। তারা একটি জাহাজের কাছাকাছি পৌঁছে গেছে। এই বাধা আন্তর্জাতিক জলসীমায়। এটি সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক চুক্তি ও আইনের লঙ্ঘন। আমাদের লক্ষ্য হলো, যদি কোনো জাহাজকে বাধা দেওয়া হয় তার জন্য বাকিরা থামব না, এগিয়ে যাব। এতে ইসরায়েলি অবরোধ ভেঙে অন্তত একটি নৌকা হলেও গাজায় পৌঁছানোর সম্ভাবনা থাকবে। এদিকে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধা দেওয়ার প্রতিবাদে গ্রিস, ইতালি, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ বিক্ষোভ শুরু করেছে। কলম্বিয়ার রাষ্ট্রপতি প্রতিক্রিয়া হিসেবে তার দেশ থেকে অবশিষ্ট সব ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করেছেন।
এবং নৌবহরে বাধা দেওয়াকে নেতানিয়াহুর আন্তর্জাতিক অপরাধ বলে নিন্দা করেছেন। এছাড়া ইসরায়েলের সাথে কলম্বিয়ার মুক্ত বাণিজ্য চুক্তিও বাতিল করেছেন তিনি। জাতিসংঘের মুখপাত্র তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘ মহাসচিব আশা করছেন ফ্লোটিলায় অংশ নেওয়া লোকজনের কোনো ক্ষতি করবে না ইসরায়েল। আমরা ফ্লোটিলার যাত্রার নিয়মিত খবর রাখছি। আমরা চাই না কেউ আঘাত পাক এবং সবার অধিকারের প্রতি যেন সম্মান জানানো হয়। শুরু থেকেই আমরা ইসরায়েলের সরকারকে বলেছি, আমাদের নাগরিকরা যারা নৌবহরে আছেন তাদের পূর্ণ কূটনৈতিক সুরক্ষা থাকবে, যার কোনো ব্যত্যয় হবে না। ফ্লোটিলার সদস্যরা ইসরায়েলের জন্য কোনো বিপদ বা হুমকি না। তাই আমরা আশা করি যে নেতানিয়াহু সরকারও এই নৌবহরের সদস্যদের কোনো ক্ষতি করবে না। গত অগাস্ট মাসে ৪৪টি দেশের ৫ শতাধিক অংশগ্রহণকারীকে নিয়ে ৪০টি জাহাজে করে সমুদ্রপথে গাজা অভিমুখে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তার মধ্যে এখনও ৩০টি জাহাজ অভিযান অব্যাহত রেখেছে। তাদের লক্ষ্য গাজায় মানবিক সাহায্য পৌঁছানো ও ইসরায়েলের অবরোধ ভাঙা। কিন্তু নৌবহরটি যতই গাজার কাছাকাছি অগ্রসর হচ্ছে, ইসরায়েল নানাভাবে তাতে বাধার সৃষ্টি করছে। তবে ফ্লোটিলায় অংশগ্রহণকারীরা বলছেন, তাদের বাধা দেওয়া হলে বিশ্বব্যাপী এর প্রতিবাদ শুরু হবে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট যুক্তরাষ্ট্রের দুই শক্তিশালী রাজনৈতিক দল। আদর্শগত দিক ছাড়াও নানা ইস্যুতেই যাদের মতপার্থক্য প্রবল। কোনো একটি ইস্যুতে রিপাবলিকানদের অবস্থান উত্তর মেরুতে হলে ডেমোক্র্যাটদের অবস্থান থাকে দক্ষিণ মেরুতে। অথচ এই দুই দলই আবার ইসরায়েল ইস্যুতে একাট্টা। সব মতপার্থক্য ভুলে সমর্থন করে ইসরায়েলকে। বিপরীতে মার্কিন সমর্থন পেয়ে দিনে দিনে শুধু ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে ইসরায়েল। পরোয়া করছে না কাউকেই। বিশ্বনেতাদের চোখ রাঙানি উপেক্ষা করে গাজায় নির্ভয়ে চালাচ্ছে একের পর এক বর্বরচিত হামলা। তবে সে সময় ফুরিয়ে আসছে দ্রুতই। নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সমর্থন কমে আসছে। কেন এমনটি হচ্ছে? ইসরায়েলের পক্ষে মার্কিনীদের সমর্থন যাচাইয়ের জরিপ চলছে সেই ১৯৯৮ সাল থেকেই। এত বছরেও ইসরায়েলের প্রতি আস্থা হারায়নি মার্কিনীরা। কিন্তু এবার ঘটেছে উল্টো চিত্র। প্রথমবারের মতো ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়েছে মার্কিনীরা। নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয় পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, অনেক ভোটার এখন ইসরায়েলের যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর যেখানে ইসরায়েলের পক্ষে সমর্থন ছিল ৪৭%, সেটি ২০২৫ সালে এসে কমে দাঁড়িয়েছে ৩৪%। বিপরীতে ২০% সমর্থন পাওয়া ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়েছেন ৩৫% মার্কিনী। বাকি ৩১% উভয়ের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। শুধু তাই নয়, ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের দাবি তুলেছেন অনেক মার্কিনী। গাজায় গণহত্যা চালানোয় নেতানিয়াহু সরকারকে সমর্থন দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে প্রতিনিয়তই হচ্ছে বিক্ষোভ। দাবি উঠেছে ইসরায়েলকে অর্থনৈতিক ও সামরিক সাহায্য বন্ধ করে দেওয়ার, যার প্রভাব এবার দেখা গেছে নতুন জরিপের ফলেও। জরিপে অংশ নেওয়া প্রতি ৬ জনের মধ্যে ৪ জনই মনে করেন ইসরায়েলের উচিত গাজা যুদ্ধ বন্ধ করা। এমনকি যদি বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া হয় বা হামাস পুরোপুরি ধ্বংস না হয় তবুও। এর মধ্যে আবার জরিপে অংশ নেওয়া ৪০% ব্যক্তি মনে করছেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় সাধারণ মানুষ হত্যা করছে। অথচ ২০২৩ সালেও এই সংখ্যা ছিল প্রায় অর্ধেক। অর্থাৎ ইসরায়েলের মার্কিন সমর্থনে নাটকীয় পরিবর্তন এসেছে। অতীতে এত দ্রুত মার্কিন জনমত পাল্টাতে দেখা যায়নি কখনোই। গত কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ইসরায়েল, অথচ এখন সেই ইসরায়েলের প্রতি সমর্থন সরিয়ে নিচ্ছে মার্কিনীরা। বিশেষ করে তরুণ ও ডেমোক্র্যাট ভোটারদের ইসরায়েলের প্রতি মনোভাব সবচেয়ে বেশি নেতিবাচক। তরুণদের শতকরা ৭০% ইসরায়েলকে সাহায্য পাঠানোর বিপক্ষে, আর ৮০% ডেমোক্র্যাটদের চাওয়া যুদ্ধ থামুক। এমনকি এতদিন ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন দেওয়া বয়স্ক শ্বেতাঙ্গরা এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন, যা ভাবাচ্ছে ওয়াশিংটনকে। কেন সমর্থন হারাচ্ছে ইসরায়েল? এ ব্যাপারে ডেমোক্র্যাট পন্থী অস্টিন মাগলেস্টন বলেন, আমি আগে ইসরায়েলের পক্ষে ছিলাম, বিশেষ করে ৭ অক্টোবর হামলার পর, কিন্তু এখন মনে হচ্ছে যুদ্ধ দীর্ঘ হচ্ছে আর ফিলিস্তিনিদের অবস্থা অনেক খারাপ। এটা আর সমান লড়াই নয়। ডেমোক্র্যাট পন্থী আরেক মার্কিনী স্যানন কেরির ভাষ্য, ইসরায়েলের প্রতিক্রিয়া অযৌক্তিক। যুক্তরাষ্ট্রের অর্থ ও অস্ত্র দিয়ে তারা মানবিক বিপর্যয় তৈরি করছে। মা হিসেবে শিশুদের এই দুর্দশা সহ্য করা যায় না। এটি যুদ্ধ নয়, গণহত্যা।
৬৭ বছর বয়সী ডেমোক্র্যাটপন্থী প্যাটি ওয়েস্টের ভাষ্য, শৈশব থেকেই এই সংঘাত চলছে। আমরা এত অর্থ দিচ্ছি কিন্তু কিছুই বদলায় না। এখন মনে হয় এই সহায়তা বন্ধ করা উচিত। ক্ষমতাসীন রিপাবলিকানরা এখনও ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন, যাদের আস্থা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও। তবে এই সমর্থনের পরিমাণও এখন কমতে শুরু করেছে। 2023 সালে যেখানে 76% রিপাবলিকান ইসরায়েলের পক্ষে ছিলেন, সেটা এখন কমে দাঁড়িয়েছে 64%। এছাড়া একটা বড় অংশ মনে করছে সাধারণ মানুষের মৃত্যুর ঝুঁকি কমাতে তেমন কিছুই করছে না ইসরায়েল। অবশ্য উল্টো চিত্রও আছে। এখনও 70% রিপাবলিকান ইসরায়েলকে অতিরিক্ত সহায়তা দেওয়ার পক্ষে। এ ব্যাপারে রিপাবলিকানপন্থী এডওয়ার্ড জনসন বলেন, ইসরায়েল নিজেরাই যুদ্ধ সামলাতে পারে, তবে আমেরিকার নজর রাখতে হবে যেন অন্য কেউ তাদের আক্রমণ না করে। 21শে সেপ্টেম্বর কানাডা ও অস্ট্রেলিয়াকে পাশে নিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। সে সময় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সময় হয়েছে। শান্তি ও দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করার আশায় যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, যাকে স্বাগত জানিয়েছিল ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির সপ্তাহখানেক পর 29শে সেপ্টেম্বর দলীয় সম্মেলনে প্রতিনিধিদের ভোটে গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে মেনে নেয় কিয়ার স্টারমারের দল লেবার পার্টি। এর ফলে ইসরায়েলের উপর যুক্তরাজ্যের অস্ত্র নিষেধাজ্ঞার দাবি আরও জোরালো হয়। তবে স্টারমারের এসব কাণ্ডকীর্তি দেখে ফিলিস্তিন তথা গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে যারা মনে মনে আশান্বিত হচ্ছিলেন, তাদের হতাশ করার মতো একটি সংবাদ প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। 30 সেপ্টেম্বর সংবাদ মাধ্যমটি জানায়, 1 মাসের ব্যবধানে ইসরায়েলকে 1 লাখেরও বেশি গুলি দিয়েছে ব্রিটেন। তুরস্কের আনাদিলু এজেন্সি ও চ্যানেল 4 এর অনুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক আগ্রাসনের মধ্যেই ব্রিটেন থেকে তারা 1,10,000 গুলি পেয়েছে। এসব গুলি পুরো আগস্ট জুড়ে ইসরায়েলে পৌঁছেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখে শান্তির বুলি আওড়ালেও বাস্তবতা হলো তার সরকার সামগ্রিকভাবে ইসরায়েলে অস্ত্র রপ্তানির পরিমাণ বাড়িয়েছে। আগস্টে পাঠানো গুলির চালানটির মোট দাম 20,000 পাউন্ড অর্থাৎ 27,000 মার্কিন ডলার। স্টারমারের এই অবস্থানকে এক বাক্যে মুখে মধু অন্তরে বিষ বলাই যায়। 2024 সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছিল তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানির 29টি লাইসেন্স বাতিল করেছে। কারণ হিসেবে বলা হয়, ডাউনিং স্ট্রিটের বিশ্বাস তাদের রপ্তানি করা অস্ত্র গুরুতর আকারে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে ব্যবহার হয়ে থাকতে পারে। তা সত্ত্বেও ইসরায়েলে পণ্য রপ্তানির 350টি লাইসেন্স এখনও সক্রিয় আছে, তার মধ্যে 160টি সামরিক হিসেবে চিহ্নিত। ওই সময় যুক্তরাজ্য সরকার জানিয়েছিল গাজা যুদ্ধে ব্যবহার করা হয় এমন উপকরণ ইসরায়েলের কাছে বিক্রি না করার বিষয়টি তারা নিশ্চিত করবে। তবে সর্বশেষ এই প্রতিবেদনে ধরা পড়ল ভিন্ন চিত্র। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে গত আগস্টে ইসরায়েলে 1.5 লাখ পাউন্ডের অস্ত্র পাঠিয়েছে ব্রিটেন। 2022 সালের জানুয়ারির পর এটি দামের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্রের চালান। আগস্টে অস্ত্রের চালানের মধ্যে রয়েছে ট্যাঙ্কের যন্ত্রাংশ, শটগান বা রাইফেলের যন্ত্রাংশ এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ। প্রায় 2 বছরের আগ্রাসনে 66,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলায় গাজার বেশিরভাগ অংশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। গাজার জনগোষ্ঠীর বড় অংশ অনাহারে ও অপুষ্টিতে ভুগছে। দ্রুত ছড়িয়ে পড়ছে সেখানে নানা ধরনের রোগ। গাজা যুদ্ধের অবসান ও বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পরিকল্পনা প্রস্তাব দিয়েছেন, যাতে সম্মত হয়েছে ইসরায়েল। আমি গাজায় যুদ্ধ শেষ করার জন্য আপনার পরিকল্পনাকে সমর্থন করি, যা আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করবে। পরিকল্পনার অংশ হিসেবে এই মানচিত্রটি প্রকাশ করেছে হোয়াইট হাউস, যেখানে ইসরায়েলি সেনাদের ফিরিয়ে নেওয়া এবং নতুন সীমানাসহ বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। পরিকল্পনায় গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ ও চুক্তি কার্যকরের 72 ঘণ্টার মধ্যে 2 ডজনের বেশি ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ও জীবিত থাকা 20 জিম্মিকে মুক্তি দিতে হবে। বিনিময়ে গাজা থেকে আটক হওয়া শত শত বন্দী মুক্তি পাবে। পরিকল্পনা অনুযায়ী গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং কার্যত একই সাথে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি দরজা উন্মুক্ত হবে। যুদ্ধবিরতি আলোচনার সাথে ঘনিষ্ঠ ফিলিস্তিনি একটি সূত্র বিবিসিকে জানিয়েছে,
হোয়াইট হাউসের এই 20 দফা শান্তি প্রস্তাব হামাসের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার জন্য হামাসের হাতে 3 থেকে 4 দিন সময় আছে। আরব এবং মুসলিম দেশগুলো এটাতে সমর্থন দিয়েছে। হামাসের উত্তর না হলে যুদ্ধ চলবে। ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি অনেকটা জো বাইডেনের 1 বছর আগে প্রস্তাবিত পরিকল্পনার মতো, যা নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থীদের চাপের মুখে ব্যর্থ হয়ে যায়। যদিও এবার নেতানিয়াহু ট্রাম্পের সামনে পরিকল্পনা প্রস্তাবকে সমর্থন দিয়েছেন, কিন্তু ওয়াশিংটন থেকে ইসরায়েলে ফিরে যাওয়ার আগে হিব্রু ভাষায় তার একটি ভিডিওতে তিনি ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে অস্বীকার করেন। হিব্রু ভাষায় ইসরায়েলের জনগণের কাছে দেওয়া ওই বার্তায় নেতানিয়াহু বলেন, না, একেবারেই না। চুক্তিতেও এটি লেখা নেই, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার বলেছি, আমরা জোর করে ফিলিস্তিন রাষ্ট্রকে প্রতিরোধ করব। ট্রাম্পের পরিকল্পনা যদি কার্যকর করতে হয়, এর জন্য কঠোর আলোচনার প্রয়োজন হবে, আর সেই আলোচনার টেবিলেই ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে যাওয়ার সুযোগ থাকবে। যদিও ইসরায়েলের মূলধারার বিরোধী দলগুলো এই পরিকল্পনাকে সমর্থন করেছে, কিন্তু নেতানিয়াহু জোটের উগ্রপন্থী উগ্র জাতীয়তাবাদীরা এটির নিন্দা করেছে। ক্ষমতায় টিকে থাকতে যাদের সাথে নেতানিয়াহুর জোট রক্ষা করা প্রয়োজন। নেতানিয়াহু জোটের ইহুদি চরমপন্থীরা চায় গাজার জমিটি ইসরায়েলের সাথে সংযুক্ত করা হোক এবং ফিলিস্তিনিদের হটিয়ে সেখানে ইহুদি বসতি স্থাপন করা হোক। ফলে ট্রাম্পের দেওয়া প্রস্তাব মেনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে রাজি হলে দেশের ভেতরে কট্টরপন্থীদের তোপের মুখে পড়তে পারেন নেতানিয়াহু। আবার ট্রাম্পের প্রস্তাব নাকচ করলে বিশ্বজুড়ে ইসরায়েলের মিত্ররা নাখোশ হতে পারে। হামাস যদি ট্রাম্পের প্রস্তাব মেনে নেয়, তাহলে চাপে পড়বেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে কট্টরপন্থী জোটকে ধরে রাখতে এবং চরমপন্থীদের শান্ত করতে আলোচনার টেবিলে হামাসের উপর দোষ চাপিয়ে আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারেন তিনি। আবার ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির কাঠামো পছন্দ করে না এমন অনেক পদক্ষেপে ইসরায়েলকে ভেটো দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাজ্য, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের অনেক দেশ বিশ্বাস করে যে কোনো দীর্ঘমেয়াদী সমাধানের প্রচেষ্টা ফিলিস্তিনের স্বাধীনতার দিকে পরিচালিত না হলে এই অঞ্চলে শান্তি আসবে না। তাই এই পরিকল্পনা প্রস্তাবটি গাজার যুদ্ধবন্ধে একটি আশাব্যঞ্জক সূচনা, তা এখনও বলা যাচ্ছে না। 1982 সালে বৈরুত থেকে ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও অস্ত্রসহ সরে যায় এই শর্তে যে একটি আন্তর্জাতিক বাহিনী শহরে অবস্থান করবে এবং ইসরায়েলি সেনাদের প্রবেশ রোধ করবে। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়। আন্তর্জাতিক বাহিনী সরে যাবার পর সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে ঘটে ভয়াবহ হত্যাযজ্ঞ। ফিলিস্তিনিরা তখনই শিখে যায় অস্ত্রের বিনিময়ে প্রতিশ্রুতি মানেই প্রতারণা। আজকের বাস্তবতায় আবারও একই ধরনের প্রস্তাব হাজির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষিত গ্লোবাল পিস কাউন্সিল এর মূল শর্ত হল গাজায় থাকা টানেল ধ্বংস, আত্মসমর্পণ এবং যোদ্ধাদের প্রস্থান। এর বিনিময়ে দেয়া হবে অস্পষ্ট প্রতিশ্রুতি, পুনর্গঠন, উন্নয়ন এবং নিরাপত্তা। তবে বাস্তবতা হল 2 মিলিয়নের বেশি মানুষের উপর চলমান গণহত্যার মাঝেই এই প্রস্তাব এসেছে। প্রতিদিন নতুন করে ধ্বংস হচ্ছে পরিবার, বাড়িঘর ও স্বপ্ন। মিডল ইস্ট মনিটরের সাংবাদিক আদনান হামিদানের মতে, ট্রাম্পের এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক উদ্বেগ যতটা, নৈতিক প্রশ্ন তার চেয়ে বড়। এটি শান্তির ভাষায় মোড়ানো এক আত্মসমর্পণের শর্ত। এতে ইসরায়েলকে বিজয়ী হিসেবে দেখানো হচ্ছে, আর ফিলিস্তিনিদের করা হচ্ছে শর্ত সাপেক্ষ অধিকারভোগী। উন্নয়ন ও সহায়তার কথা বলা হলেও স্বাধীনতা, ন্যায়বিচার ও সার্বভৌমত্বের প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে। ইতিহাসের অভিজ্ঞতা বলছে, আন্তর্জাতিক অঙ্গীকারগুলো যখন প্রকৃত ন্যায়বিচারের ভিত্তিতে দাঁড়ায় না, তখন তা দীর্ঘস্থায়ী হয় না। অস্ত্র চুক্তি কিংবা একের পর এক দাতা সম্মেলন ফিলিস্তিনিদের শিখিয়েছে, প্রতিশ্রুতির বিনিময়ে মৌলিক অধিকার বিসর্জন দিলে পরিণতি হয় শূন্য। ট্রাম্পের প্রস্তাবিত পিস কাউন্সিল কাঠামোগত দিক থেকেও ফিলিস্তিনিদের সমান অংশীদার হিসেবে নয়, বরং তত্ত্বাবধানে থাকা একটি গোষ্ঠী হিসেবে বিবেচনা করছে। এটি ন্যায় বিচারের ভাষা নয়, নিয়ন্ত্রণের ভাষা। প্রকৃত শান্তি আসতে পারে কেবল তখনই যখন যুদ্ধাপরাধের জবাবদিহি নিশ্চিত হবে, দখলদারিত্বের অবসান ঘটবে এবং শরণার্থীদের প্রত্যাবাসনের অধিকার স্বীকৃতি পাবে। ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ঠিক করার অধিকার তাদের নিজেদেরই। বাইরের আরোপিত কোনো সমাধান নতুন করে দখলদারিত্ব ও নিপীড়নকে বৈধতা দেওয়ার হাতিয়ার ছাড়া আর কিছু নয়। তাই ফিলিস্তিনিরা ট্রাম্পের প্রতিশ্রুতিকে দেখছে এক নতুন ফাঁদ হিসেবে, যেখানে শান্তির নামে বোনা হচ্ছে আত্মসমর্পণের জাল। ফলত প্রশ্ন জাগছে, যে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বারবার লেখা হয়েছে, সেই প্রতিশ্রুতিকে ফিলিস্তিনিরা
কেন এবং কতটুকু বিশ্বাস করবে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 2018 সালে ইতিহাসের দীর্ঘতম 35 দিনের শাটডাউনের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদেও সেই ঘটনার পুনরাবৃত্তির শঙ্কায় আছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। তহবিল সংকটে 1 অক্টোবর বন্ধ হয়ে গেছে ফেডারেল সরকারের কার্যক্রম, যা সহসাই চালু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে না। এই অবস্থায় চরম দুর্বিপাকে জীবন কাটছে মার্কিনীদের। গত 1 অক্টোবর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন অর্থ বছর, অর্থাৎ 30 সেপ্টেম্বরই শেষ হয়েছে গত বাজেটের মেয়াদ, যে কারণে নতুন তহবিল ছাড়া কাজ চালাতে পারবে না সরকার, যার আগেই বাজেট পেশ করতে চেয়েছিলেন ক্ষমতাসীন রিপাবলিকানরা। তবে এতে বাদ সাধে ডেমোক্রেটরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে মেডিকেড কাটছাঁট প্রত্যাহারের দাবিতে বাজেট প্রস্তাবে সমর্থন দেয়নি ডেমোক্রেটরা। অন্যদিকে বিকল্প প্রস্তাবে রাজি নয় রিপাবলিকানরা। ফলে দুই রাজনৈতিক দলের বিরোধে অচলাবস্থায় পড়ে কংগ্রেস। বন্ধ হয়ে যায় ফেডারেল সরকারের আংশিক কার্যক্রম। ফলে প্রায় 40% ফেডারেল কর্মী বা প্রায় 7,50,000 মানুষ অবৈতনিক ছুটিতে চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে, যার প্রভাব পড়বে চাকরি, ভ্রমণ, পার্ক, এমনকি বৈদেশিক মুদ্রা বাজারেও। বাজেট পাস না হওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন সরকারি কর্মীরা। শাটডাউন চলাকালে বেতন পাবেন না তারা। তবে জরুরি সেবা প্রতিষ্ঠান হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর 2 লাখেরও বেশি কর্মকর্তাকে বেতন ছাড়াই কাজ করতে হবে। কাজ করতে বাধ্য থাকবে সীমান্ত রক্ষা বাহিনী, আইসিই এজেন্ট, সরকারি হাসপাতালের চিকিৎসা কর্মী এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলাররাও। তবে সেখানেও কর্মীদের একটি বড় অংশকে ছুটিতে পাঠানো হবে। শুধু তাই নয়, ব্যাপক ছাঁটাইয়েরও ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস, যাতে ক্ষতিগ্রস্ত হবে কর্মীদের বেতন। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব মতে এতে ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় $400 মিলিয়ন। তাছাড়া এই সময় কোনো ভাতা না পাওয়ায় শাটডাউন দীর্ঘায়িত হলে বিপদে পড়বেন কর্মীরা। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা। বাজেট না থাকায় চাকরিচ্যুত হতে হবে তাদের। তখন বন্ধু বা পরিবারের অন্যদের কাছে হাত পাততে হতে পারে তাদের, যেমনটি হয়েছিল 2018 সালে 35 দিনের দীর্ঘ শাটডাউনের সময়। জানিয়ে বিশেষজ্ঞ স্কট লুকাসের ভাষ্য, এবারও একই পরিস্থিতি তৈরি হবে, কারণ এর জন্য তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। শাটডাউনের কারণে ভ্রমণে ভোগান্তি বাড়বে। নিরাপত্তা চেকপোস্টে দীর্ঘ লাইনের কারণে যাত্রা বিলম্বিত হওয়ার আশঙ্কা প্রবল, কেননা এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও টিএসএ কর্মীরা বেতন ছাড়া কাজ করতে বাধ্য হলেও বেতন না পাওয়ায় অসুস্থতার অজুহাত দেখিয়ে কর্মস্থলে আসতে চাইবেন না তারা, যা বিদেশে ভ্রমণকারীদের পাসপোর্ট ইস্যুর সময় দীর্ঘায়িত করতে পারে। এছাড়া ব্যাপক ছাঁটাইয়ের ফলে কমে যেতে পারে ডলারের মানও। এদিকে ছুটিতে জাতীয় উদ্যান, জাদুঘর বা চিড়িয়াখানায় ঘুরতে গেলেও ভোগান্তিতে পড়তে হতে পারে মার্কিনীদের, কেননা ট্রাম্পের প্রথম মেয়াদে পার্ক, জাদুঘর ও চিড়িয়াখানা খোলা রাখার অভিজ্ঞতা তেমন সুখকর নয়। সে সময় বেশিরভাগ কর্মচারী ছুটিতে যাওয়ায় ময়লার বাগারে পরিণত হয়েছিল পার্ক, এমনকি লুটপাটের ঘটনাও ঘটেছে। তাছাড়া চিড়িয়াখানার প্রাণীগুলোরও নিয়ম মাফিক খাবার ও যত্ন নেওয়াও তখন কঠিন হয়ে দাঁড়ায়। তবে মেডিকেয়ার কার্যক্রম চালু থাকবে, যদিও কর্মী সংকটে সেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল। এদিকে জরুরি ত্রাণ কার্যক্রম চালু থাকলেও দুর্যোগ পরিস্থিতির বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে সিনেট সদস্যদের। তখন ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই কর্মী সংকট। জনজীবনের শাটডাউনের প্রভাব ও সম্ভাব্য ঝুঁকির পরও ডেমোক্রেটদের আপোষ করার সম্ভাবনা কম। মেডিকেয়ার কাটছাট প্রত্যাহার ও মেডিকেড ভর্তুকি বাড়ানোর ব্যাপারে অনড় অবস্থানে তারা। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেই ব্যাপক কর্মী ছাঁটাই ও ইউএস এইড বন্ধ করলেও এ দফায় ছাড় দিতে নারাজ ডেমোক্রেটরা। হোয়াইট হাউসের কর্মী ছাঁটাইয়ের ঘোষণারও তীব্র প্রতিবাদ করেছে তারা। ডেমোক্রেট সদস্য হাকিম জেফ্রিসের সাফ কথা, আমরা ভয় পাবো না। আর ডেমোক্রেটদের এমন অবস্থান ভাবাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকেও। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও নাছোড়বান্দা। শাটডাউনের দায় ডেমোক্রেটদের উপর চাপিয়ে ডেমোক্রেটদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইঙ্গিত দিয়েছেন অনেক সরকারি দপ্তর বন্ধ বা দুর্বল করে দেওয়ার। এর মধ্যে তিনি টার্গেট করেছেন শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ সংরক্ষণ সংস্থা ও বিচার বিভাগের নাগরিক অধিকার অফিসকে। এমন পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের ভাষ্য, ট্রাম্প রাজনৈতিক স্বার্থে এই শাটডাউনকে কাজে লাগাতে পারেন। তিনি দপ্তরগুলোকে দুর্বল করতে পারেন অথবা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন।
অর্থাৎ শাটডাউন ট্রাম্পের প্রশাসনিক ক্ষমতা বাড়িয়ে দিতে পারে, যা হয়তো কখনোই চাইবে না ডেমোক্রেটরা। রাজনৈতিক অচলাবস্থার কারণে সরকারি ব্যয় সংক্রান্ত বিলে অনুমোদন না দেওয়ায় শাটডাউনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। 1 অক্টোবর অর্থাৎ 2025-26 অর্থবছরের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনির্দিষ্টকালের এই অচলাবস্থা। তহবিল সংকটে সরকারের অপরিহার্য নয় বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ রাখাই হলো সরকারি শাটডাউন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বা অপরিহার্য নয় এমন সংস্থার কর্মীদের ছুটিতে পাঠানো হয় শাটডাউনের সময়। তবে অচলাবস্থা শেষে ছুটিতে থাকা কর্মীদের বকেয়া বেতন পরিশোধের আইন হয়েছে 2019 সালে। সশস্ত্র বাহিনী, FBI, CIA এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা শাটডাউনের সময়ও কাজে থাকতে হয়। সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো বাধ্যতামূলক খাত এবং করের টাকায় পরিচালিত নয় এমন সংস্থাগুলো শাটডাউনের আওতায় পড়ে না। তবে বেতন সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে। শাটডাউন শেষ হলে তারাও বকেয়া বেতন পান। নিয়ম অনুযায়ী প্রতি অর্থবছরের শেষ দিন অর্থাৎ 30 অক্টোবরের মধ্যে সরকারের জন্য পরবর্তী অর্থবছরে বরাদ্দ নিশ্চিত করতে হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন বিলের বিষয়ে একমত হতে পারেননি মার্কিন সিনেটের রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সদস্যরা। শেষ মুহূর্তে একটি সাময়িক তহবিল পাশ করানোর চেষ্টা করেছিলেন রিপাবলিকানরা। প্রস্তাবিত বিলে 21 নভেম্বর পর্যন্ত সরকারি কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। কিন্তু স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ নিয়ে মতবিরোধের কারণে এই বিলের বিরোধিতা করেন ডেমোক্র্যাটরা। ফলে পাশের জন্য প্রয়োজনীয় ভোট পায়নি বিলটি। রিপাবলিকানদের প্রস্তাবিত স্বল্প মেয়াদী বরাদ্দ সিনেটে পাশ না হওয়ায় যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে শাটডাউন। লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিষয়ের এমেরিটাস অধ্যাপক জন ওয়েন্সের মতে এই অচলাবস্থার মূল কারণ অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার এর জন্য অর্থায়ন অব্যাহত রাখা। নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার আইনটি ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। 2024 সালের জুলাই মাসে একটি বিলের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ কমায় ট্রাম্প প্রশাসন। সেটি পুনর্বহালের দাবি জানিয়েছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি স্বাস্থ্য বীমার খরচ কমাতে বিশেষ ট্যাক্স ক্রেডিটের মেয়াদ বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা। চলতি সপ্তাহের শুরুতে ডেমোক্র্যাট নেতাদের দাবিগুলোকে অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের সঙ্গে আলোচনা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউনের ঘটনা নতুন নয়। 1981 থেকে 2024 সাল পর্যন্ত 14 বার ফেডারেল শাটডাউন হয়েছে দেশটিতে। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রাম্পের প্রথম মেয়াদে 2018-19 সালের 35 দিনের আংশিক শাটডাউন, যার শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত প্রাচীর নির্মাণের অর্থ বরাদ্দ নিয়ে মতবিরোধের জেরে। আংশিক হলেও যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে দীর্ঘতম শাটডাউন এটি। এর আগে বারাক ওবামার সময়ে 2013 সালে ওবামা কেয়ার নিয়ে বিতর্কের জেরে 16 দিনের জন্য অচলাবস্থায় পড়েছিল যুক্তরাষ্ট্র। বিল ক্লিন্টন, রোনাল্ড রিগান ও জিমি কার্টারের সময়ও একাধিকবার শাটডাউনের ঘটনা ঘটে। তুলনামূলক কঠোর হতে পারে এবারের অচলাবস্থা। মার্কিন সরকারি সংস্থাগুলোর মতে এর নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থান তৈরিতে। এছাড়া বিমান পরিবহনের ধীরগতি, বৈজ্ঞানিক গবেষণা স্থগিত, ফেডারেল কর্মী ও সেনাবাহিনীর বেতন স্থগিত সহ দৈনিক ক্ষতি হতে পারে $400 মিলিয়ন। প্রায় 9 লাখ ফেডারেল কর্মী এবার শাটডাউনের আওতায় থাকতে পারে বলে জানান অধ্যাপক ওয়েনসন। ইতোমধ্যে বড় আকারে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট OMB। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।